আমরা এখন দেখব সমানুতা বা সমানু, আইসোমারিজম বা আইসোমার। এটা আমরা এখন দেখব। তো সমানু কি বা সমানুতা কি? আমরা 9-10 একটা সংজ্ঞা শিখে এসেছি যে সকল যৌগের আণবিক সংকেত এক এবং গাঠনিক সংকেত ভিন্ন, তারা পরস্পরের সমানু, এবং এই যে ধর্ম, এই ধর্মটাকে বলা হয় সমানুতা। কিন্তু সংজ্ঞাটা ভুল। কিভাবে ভুল? আমরা এখন দেখব আণবিক সংকেত একই, ভিন্ন গাঠনিক সংকেত অথবা ভৌত ও রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যাবে। অর্থাৎ সংজ্ঞাটা এরকম হবে যে আণবিক সংকেত একই হবে সমানুর ক্ষেত্রে, কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত যে হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ সমানু হওয়ার জন্য কি হতে হবে? আণবিক সংকেত একই হতে হবে, কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত হতে হবে অথবা ভৌত ও রাসায়নিক ধর্মের পার্থক্য থাকতে হবে। তো আমি একটা উদাহরণের মাধ্যমে দেখাই যে এখানে দুটো যৌগ আছে, এটা 2 কার্বনের অ্যালকোহল আর এটা 2 কার্বনের ইথার। তো এই যৌগ দুটোর ক্ষেত্রে যদি আমি আণবিক সংকেত দেখি, দুটো যৌগের আণবিক সংকেত সেম, অর্থাৎ এই যৌগের কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, অক্সিজেন 1টা, এই যৌগেরও কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, অক্সিজেন 1টা। কিন্তু পার্থক্য হচ্ছে এই দুটো যৌগের মধ্যে, এইটার কার্যকরীমূলক OH, এটা একটা অ্যালকোহল, অর্থাৎ এর ধর্ম হচ্ছে অ্যালকোহল গ্রুপের ধর্মের সাথে সাদৃশ্যপূর্ণ। আর এইখানে এই যে 2 কার্বনের ইথার, এটা একটা ইথার যৌগ, এটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার, আর এটার নাম হচ্ছে ইথানল। তো এইখানে এই যে দুটো যৌগের ক্ষেত্রে আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। অর্থাৎ এইখানে গঠনে আছে একটা OH কার্যকরীমূলক, এই গঠনে আছে একটা ইথারই কার্যকরীমূলক। অর্থাৎ আমরা তাহলে এই সংখ্যাটা বলতে পারি যে আণবিক সংকেত এক, ভিন্ন গাঠনিক সংকেত আছে বিদায় এই যৌগ দুইটা পরস্পর সমান এইটার ক্ষেত্রে। কিন্তু আমি যদি পাশের এই যৌগটা লক্ষ্য করি, এটা ডি ল্যাকটিক অ্যাসিড, এটা এল ল্যাকটিক অ্যাসিড। তো এদের দেখা গেছে এদের আণবিক সংকেত এক, কিন্তু এখানে তো গাঠনিক সংকেত এক। কিভাবে? এখানে COOH একটা বন্ধনের মাধ্যমে এই কার্বনের সাথে যুক্ত আছে, বা বন্ড অর্ডার সবগুলোর ক্ষেত্রে এক। এখানে যে কটা কার্বন অক্সিজেনের সাথে যে কটা বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, এই যৌগের ক্ষেত্রে বন্ড অর্ডার এক, অর্থাৎ গাঠনিক সংকেত এক, আণবিক সংকেতও এক, অর্থাৎ যে কটা কার্বন আছে এবং যে কটা অক্সিজেন, যে কটা হাইড্রোজেন, দুইটা যৌগের মধ্যে সেম, অর্থাৎ আণবিক সংকেত এক, গাঠনিক সংকেতও এক। তার মানে কি এই দুটো যৌগ সমান হবে না? হবে, অবশ্যই হবে। তো কেন সমান হবে? দেখা গেছে যে এই যৌগটা আলোর দিক পরিবর্তন করে। অর্থাৎ এই ডিল্যাকটিক অ্যাসিড এই যৌগের মধ্যে থেকে, এই যৌগের দ্রবণের মধ্যে থেকে যদি আমি আলো পাস করি, তাহলে সে এই আলোটাকে ডান দিকে ঘুরায়, আর এই যৌগটা আলোটাকে বাম দিকে ঘুরায়। অর্থাৎ এই নিয়ে পড়াশোনা আমরা পরবর্তীতে করব ডিটেলস। তো আমরা জেনে রাখি যে এই যৌগ দুটোর ক্ষেত্রে আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, কিন্তু ভিন্ন হচ্ছে এ যদি আলোকে ডান দিকে ঘুরায়, এই আলোকে বাম দিকে ঘুরায়। যেহেতু এই ক্ষেত্রে আলোর ঘোরাঘুরি দেখা যাচ্ছে, সেহেতু এই যৌগ দুটা পরস্পরের সমানু। কেমন সমানু? আলোক সমানু। তো আমরা যে ভুলটা করতাম, যে সংজ্ঞা দিতাম আণবিক সংকেত এক এবং ভিন্ন গাঠনিক সংকেত হলেই তারা পরস্পর সমানু, কিন্তু ব্যাপারটা এরকম না। আণবিক সংকেত এক আর ভিন্ন গাঠনিক সংকেত হতেও পারে কিংবা নাও হতে পারে, অথবা ভৌত ও রাসায়নিক ধর্মের কমপক্ষে একটি বা দুটি পার্থক্য দেখা যাবে। তাহলে সেটাকে আমরা বলবো কি? সমানুতা, এবং ওই যৌগ দুটো পরস্পর কি হবে? সমানু বা আইসোমার। তো এই দেখলাম। এখন আমরা দেখব সমানুতার প্রকারভেদ। আমরা এখন দেখব সমানুর প্রকারভেদ, অর্থাৎ সমানু কত প্রকার। সমানু 2 প্রকার, যার প্রথমটা হচ্ছে গাঠনিক সমানু, আরটা হচ্ছে স্টিরিও সমানু। তো গাঠনিক সমানু এই নামের মধ্যে আমরা খুঁজে পাই যে আণবিক সংকেত একই হবে, কিন্তু ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত হবে। এরকম সমানুকে আমরা বলবো গাঠনিক সমানু। তো এইখানে গাঠনিক সমানু আবার 5 প্রকার। একটা হলো শিকল সমানু, একটা অবস্থান সমানু, একটা হচ্ছে মেটামারিজম, একটা কার্যকরীমূলক সমানু, একটা টোটোমারিজম। আর স্টিরিও সমানু হচ্ছে এমন একটা সমানু যার আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, শুধু ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন, অথবা এরা আলোর প্রতি ভিন্ন রূপ আচরণ করে। এর জন্য যে সমানু দেখা যায় সেটা হচ্ছে স্টিরিও সমানু। স্টিরিও সমানুকে 2 ভাগে ভাগ করা হয়, একটা লাগে জ্যামিতিক সমানু আর একটা আলোক সমানু। জ্যামিতিক সমানুতাকে আমরা সিস্টার সমানু বলে থাকি, আর আলোক সমানুতাকে আমরা ডিএল সমানু বলে থাকি। এখানে ডিএল বলা হয় ডানাবর্তী আর বামাবর্তী, এই থেকে, অর্থাৎ ডিক্সট্রো রোটেটরি আর লেভো রোটেটরি, এইটা থেকে এসেছে ডিএল সমানু বা আলোক সমানু। তো আমরা দেখলাম সমানুর প্রকারভেদ। এখন আমরা গাঠনিক সমানু যে 5 প্রকার আছে সেটা ডিটেলস দেখব, যে শিকল সমানু কখন হয়, অবস্থান সমানু কখন হয়, মেটামারিজম কখন হয়, কার্যকরীমূলক সমানু এবং টোটোমারিজম কখন দেখা যাবে। তো শিকল সমানুতার এই উদাহরণটা দেখলাম যে এটা একটা 5 কার্বনের অ্যালকেন, দ্যাট মিন্স এটার নাম হচ্ছে এন-পেন্টেন, অর্থাৎ প্রধান কার্বন সংখ্যা কার্বন আছে 5টা। তো এটা একটা নরমাল পেন্টেন, এর নাম হচ্ছে এন-পেন্টেন। তো
তো এখানে কার্বন আছে 5টা, হাইড্রোজেন আছে 12টা। আমি যদি এই যৌগটা খেয়াল করি, এই যৌগটার আণবিক সংকেত C5H12, কিন্তু এখানে প্রধান কার্বন শিকলে কার্বন আছে কয়টা? 4টা। একটা কার্বন অর্থাৎ একটা মিথাইল গ্রুপ এখানে পার্শ্ব শিকল হিসেবে আছে। তো এইখানে প্রধান কার্বন শিকলে কার্বন ছিল 5টা, এখানে প্রধান কার্বন আছে 4টা, কিন্তু দুইটা যৌগেরই আণবিক সংকেত 1, 5 কার্বনের অ্যালকেন, এটা হলো C5H12, এটাও C5H12, কিন্তু যদি এর নামকরণ করি তাহলে এটার নাম হচ্ছে N পেন্টেন, এবং যদি এটার নামকরণ করি তাহলে এটার নাম হবে 2 মিথাইল বিউটেন। অর্থাৎ নাম কিন্তু আলাদা হয়ে গেল, এটা হচ্ছে N পেন্টেন, কিন্তু এটার নাম হচ্ছে কি 2 মিথাইল বিউটেন। অর্থাৎ এইখানে C5H12 আণবিক সংকেত 1, কিন্তু প্রধান কার্বন শিকলে কার্বন সংখ্যা ভিন্নতার কারণে যে যৌগ দুটোর নাম পরিবর্তন হয়ে গিয়েছে, এবং এই যৌগ দুটো হচ্ছে পরস্পরের সমাণু। তাহলে আমরা বুঝতে পারলাম যে শিকল সমানুতা কি, যে সকল যৌগের আণবিক সংকেত 1 ভিন্ন গাঠনিক সংকেত হবে, এবং পার্থক্য কি, প্রধান কার্বন শিকলে কার্বন সংখ্যার ভিন্নতা, এবং এর ফলে যে সকল যৌগ উৎপন্ন হবে সে সকল যৌগ পরস্পরের সমাণু, এবং এই ধর্মটাকে বলা হয় সমানুতা। কি সমানুতা? শিকল সমানুতা বা চেইন আইসোমারিজম। অর্থাৎ এখানে একটা C5H12 5 কার্বনের অ্যালকেন আছে, এখানে এই যৌগের প্রধান কার্বন শিকলে কার্বন আছে 5টা, এবং এই যৌগের নাম হচ্ছে, যেহেতু এটা সবগুলো একক বন্ধনের মাধ্যমে যুক্ত আছে তাই এটার নাম হচ্ছে নরমাল পেন্টেন। এবং যখনই আমি প্রধান কার্বন শিকলে এখানে 5টা কার্বনের জায়গায় এখানে একটা কার্বন কমিয়ে দিলাম, অর্থাৎ প্রধান কার্বন শিকলে কার্বন আছে 4টা, তখন তার যৌগটার নাম পরিবর্তন হয়ে গেল, যৌগটার নাম হলো 2 মিথাইল বিউটেন, কিন্তু আণবিক সংকেত দুটো যৌগেরই সেম। আমরা তাহলে বুঝতে পারলাম যে শিকল সমানুতা কি। এখন আমরা দেখব অবস্থান সমানুতা। অবস্থান সমানুতা কি? অবস্থান সমানুতা হচ্ছে কার্যকারী মূলকের অবস্থানের পরিবর্তন। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিই, এইখানে আমি দুইটা উদাহরণ নিয়েছি। কি উদাহরণ নিয়েছি? এটা 3 কার্বনের অ্যালকোহল, দ্যাট মিন্স প্রোপানল, এবং এটাও 3 কার্বনের অ্যালকোহল, কিন্তু এটার নাম হচ্ছে কি প্রোপানল 2। তো এইখানে দেখা গেছে যে এই যৌগটার নাম হচ্ছে, অর্থাৎ এই যৌগের নাম হচ্ছে প্রোপানল 1, এই যৌগের নাম হচ্ছে প্রোপানল 2। কারণ কি, এইখানে এই যে অ্যালকোহলের যে ওএইচ কার্যকরী মূলকটা আছে, সেই ওএইচ কার্যকরী মূলকটা এই যৌগের ক্ষেত্রে প্রধান কার্বন শিকলের 1 নম্বর কার্বনের সাথে যুক্ত। অর্থাৎ যেখান থেকে আমরা নামকরণ করে এসেছি, যে যেখান থেকে কার্যকরী মূলক আগে আসবে সেখান থেকে আমরা নামকরণ করব। যেখানে কার্যকরী মূলক ওএইচ আছে প্রান্তীয় কার্বনে, অর্থাৎ 1 নম্বর কার্বন, যার জন্য এই যৌগের নাম হচ্ছে প্রোপানল 1, এবং এই যৌগের নাম কি হচ্ছে প্রোপানল 2। কারণ কি, এইখান থেকে যেখান থেকে গুণে 2 নম্বর কার্বনের সাথে ওএইচ মূলকটা আছে। কিন্তু এই যৌগটার সংকেত কি? এই যৌগটার সংকেত হচ্ছে C3H7OH। এই যৌগের নাম হচ্ছে কি, এই যৌগের নাম একই, C3H7OH। অর্থাৎ আমরা কি লক্ষ্য করলাম, এই অবস্থান সমানুতা এক প্রকার গাঠনিক সমানুতা, এর কি আণবিক সংকেত একই, ভিন্ন গাঠনিক সংকেত, কিন্তু কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তনের কারণে যে সকল যৌগ উৎপন্ন হয় তারা পরস্পরের অবস্থান সমাণু, এবং এই ধর্মটাকে বলা হয় অবস্থান সমানুতা। এখানে এটা দেখলাম 3 কার্বনের অ্যালকোহল, দ্যাট মিন্স প্রোপানল, এবং এখানে ওএইচ মূলকের অবস্থানটা ছিল প্রথম কার্বনে, দ্যাট মিন্স এর নাম প্রোপানল 1, এবং এখানে এটাও 3 কার্বনের অ্যালকোহল, কিন্তু এখানে ওএইচ মূলকের অবস্থান 2 নম্বর কার্বনে, দ্যাট মিন্স এর নাম হচ্ছে প্রোপানল 2। তাহলে এই যে যৌগ দুটো প্রোপানল 1 এবং প্রোপানল 2, এই যৌগ দুটো হচ্ছে পরস্পরের কেমন সমাণু? পরস্পরের অবস্থান সমাণু। অর্থাৎ কেন অবস্থান সমাণু? এখানে কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয়ে গিয়েছে, এর জন্য এই সমাণুটাকে কি বলবো আমরা? অবস্থান সমাণু। এখন আমরা দেখবো মেটামারিজম। তো মেটামারিজম বোঝানোর আগে আমি কয়েকটা কথা বলে নিই। সেটা হচ্ছে, আমরা একটু আগে অবস্থান সমানুতা পড়েছি। অবস্থান সমানুতার ক্ষেত্রে আমরা দেখেছি যে কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তনের কারণে যে সমানুতা উৎপন্ন হয় সেটা হচ্ছে অবস্থান সমানুতা। তো মেটামারিজম এবং অবস্থান সমানুতার মধ্যে কিছুটা মিল আছে। কিভাবে মিল আছে? যে অবস্থান সমানুতার ক্ষেত্রে যে কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয়েছে সেটা হবে একযোজী কার্যকরী মূলক। অর্থাৎ একযোজী কার্যকরী মূলক কোনগুলো আছে? যে অ্যালকোহল আছে, অ্যাসিড আছে, অ্যালডিহাইড আছে। অর্থাৎ এই সকল যৌগের যখন এই সকল যৌগ অর্থাৎ অ্যালকোহল, অ্যাসিড, অ্যালডিহাইড, এই সকল যৌগের যে কার্যকরী মূলকগুলো আছে, যেভাবে অ্যালকোহলের OH, অ্যালডিহাইডের CHO, তারপর অ্যাসিডের COOH, এই সকল যৌগের কার্যকরী মূলকের অবস্থান যখন পরিবর্তন হয়ে নতুন নতুন যৌগ উৎপন্ন করে, তখন তারা হবে পরস্পরের
অবস্থান সমানু, কারণ কি এখানে কার্যকরী মূলকের অবস্থানটা চেঞ্জ হয়ে গিয়েছে। কিন্তু এই মেটামারিজমও এক প্রকার অবস্থান সমানতা। এই মেটামারিজমও এক প্রকার অবস্থান সমানতা, কিন্তু অবস্থান সমানতা এবং মেটামারিজমের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে অবস্থান সমানতার মধ্যে যে কার্যকরী মূলকের অবস্থানটা পরিবর্তন হয় সেটা হয় একযোজী, কিন্তু মেটামারিজমের ক্ষেত্রে যে কার্যকরী মূলকের অবস্থানটা পরিবর্তন হয় সেটা হয় দ্বিযোজী। তো আমি যদি একটা উদাহরণ দিই, যে খেয়াল করে এখানে আমি দুটা যৌগ লিখেছি। যৌগ দুটো কি যৌগ? একটা ইথার যৌগ। এই যে এই একটা যৌগ, এই একটা যৌগ, এই যৌগ দুটার যদি আমি নাম খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এই যৌগটার নাম হচ্ছে কি, এখানে দুটো যৌগ নিয়েছি, এখানে দুটো যৌগ ইথার যৌগ। এই ইথার যৌগের ক্ষেত্রে এইখানে এই যে প্রথম যৌগটা তার আণবিক সংকেত হচ্ছে C4H10O, অর্থাৎ কার্বন 4টা আছে, হাইড্রোজেন 10টা আছে, অক্সিজেন 1টা আছে। এবং এই ক্ষেত্রেও এই যৌগটার ক্ষেত্রেও আণবিক সংকেত হচ্ছে C4H10O, অর্থাৎ এই ক্ষেত্রে দ্বিতীয় যৌগের ক্ষেত্রে কার্বন আছে 4টা, হাইড্রোজেন আছে 10টা, অক্সিজেন আছে 1টা। কিন্তু প্রথম যৌগের নাম কি? মিথক্সিপ্রোপেন। দ্বিতীয় যৌগের নাম কি? ইথক্সি ইথেন। এই ক্ষেত্রে দেখা গেছে যে কার্যকরী মূলকটা আছে, কার্যকরী মূলক কোনটা? ইথারের ও। এই যে ওর যে দুই পাশে দুইটা হাত আছে, এটা হচ্ছে কার্যকরী মূলক ইথারের। তো এই ক্ষেত্রে এই যে কার্যকরী মূলকটার অবস্থান পরিবর্তন হয়েছে। কিভাবে পরিবর্তন হয়েছে? এইখানে ইথারটা কয় নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে? 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে। কয় নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে? 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে। কিন্তু এইখানে যে ইথার মূলকটা আছে সেটা কয় নাম্বার কার্বনে যুক্ত আছে? সেটা 2 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে। অর্থাৎ এইখানে যে ইথার যে মূলকটা, ইথারীয় মূলক, সেখানে ইথারীয় মূলকটার অবস্থানের পরিবর্তনটা চেঞ্জ হয়ে গেছে, যার কারণে আমরা এই যে সমানতা, সেই সমানতাকে বলবো কি? মেটামারিজম। কারণ কি? ইথার এটা একটা দ্বিযোজী কার্যকরী মূলক, এখানে দ্বিযোজী কার্যকরী মূলকের অবস্থানটা চেঞ্জ হয়ে গেছে, এর জন্য আমরা কি বলবো? সেটাকে মেটামারিজম। দেখা গেছে এই আমরা যখন একযোজী কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তন করেছি সেখানে দুই পাশের অ্যালকাইল মূলকের ভিন্নতা হয়নি। কিন্তু এইখানে আমরা খেয়াল করি, আমরা যে এইখানে এই যে ইথারীয় মূলক, যখন ইথারীয় মূলকটা 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত ছিল তখন দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক সৃষ্টি হয়েছে। এই যে ইথারীয় মূলকের দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক সৃষ্টি হয়েছে। এই যে দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক সৃষ্টি হয়েছে। প্রথম যৌগের ক্ষেত্রে ইথারীয় মূলকের বাম পাশে ছিল 3টা কার্বন এবং ডান পাশে ছিল 1টা কার্বন। কিন্তু যখনই এই যে ইথারীয় মূলকের অবস্থানটা চেঞ্জ করে ফেললাম, তখনই ইথারীয় মূলকের দুই পাশে কার্বন সংখ্যার ভিন্নতা দেখা দিল, অর্থাৎ অ্যালকাইল মূলকের ভিন্নতা দেখা দিল। অর্থাৎ দুই পাশে, প্রথম ক্ষেত্রে এক পাশে ছিল 3টা কার্বন আর এক পাশে ছিল 1টা কার্বন, দ্বিতীয় ক্ষেত্রে এক পাশে ছিল 2টা কার্বন আর এক পাশে ছিল 2টা কার্বন। অর্থাৎ দেখা গেছে আণবিক সংকেত এক এবং গাঠনিক সংকেত গাঠনিক সংকেত ভিন্ন। কিন্তু কেমন ভিন্ন? দ্বিযোজী কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তনের জন্য যে ভিন্নতা সৃষ্টি হয় এবং যে সকল যৌগ সৃষ্টি হয় তারা পরস্পরের কেমন যৌগ বা কেমন সমাণু? মেটামারিজম সমাণু। এবং এই ধর্মটাকে কি বলা হয়? মেটামারিজম সমানুতা। তো আমরা দেখলাম যে মেটামারিজম কি। অর্থাৎ আমি আবার সামারাইজ করি, মেটামারিজম এক প্রকার অবস্থান সমানুতা, কিন্তু অবস্থান সমানুতার ক্ষেত্রে একই কার্যকরীমূলক হওয়া লাগবে এবং সেখানে সমানুতার ক্ষেত্রে একই কার্যকরীমূলক হতে হবে। আবার একই কার্যকরীমূলক হওয়া সত্ত্বেও এখানে একযোজী কার্যকরীমূলকের অবস্থানের পরিবর্তন হতে হবে। কিন্তু মেটামারিজম এটাও এক প্রকার অবস্থান সমানুতা, কিন্তু এখানে যে অবস্থান সমানুতা, যে অবস্থানের যে পরিবর্তন হয় যে সকল কার্যকরী মূলকের, সে সকল কার্যকরী মূলক হবে দ্বিযোজী কার্যকরী মূলক। দ্বিযোজী কার্যকরী মূলক ছাড়া মেটামারিজম দেখা যাবে না। তো দ্বিযোজী কার্যকরী মূলক কারা কারা আছে আমি যদি একটু সংক্ষেপে লিখে দিই, যে কার কার ক্ষেত্রে মেটামারিজম দেখা যায়। মেটামারিজম দেখা যায় প্রধানত কিটোন বা কার্বনিল যৌগের ক্ষেত্রে, কার্বনিল আছে এমন কোন যৌগের ক্ষেত্রে, অথবা মেটামারিজম দেখা যায় 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে, মেটামারিজম দেখা যায়, অথবা ইথারের ক্ষেত্রে মেটামারিজম দেখা যায়। কারণ কি? সবাই কি দ্বিযোজী কার্যকরীমূলক বিশিষ্ট যৌগ গঠন করতে পারে, অর্থাৎ দ্বিযোজী কার্যকরীমূলক বিশিষ্ট যৌগই মেটামারিজম বা মেটামারিতা প্রদর্শন করে, যদি কিনা এদের কার্যকরীমূলকের অবস্থানের পরিবর্তনের কারণে দুই পাশে অ্যালকাইল গ্রুপের ভিন্নতা দেখা যায়। আমরা এখন দেখব কার্যকরীমূলক সমাণু। কার্যকরীমূলক সমাণু কখন হবে? যখন নতুন কার্যকরীমূলক বিশিষ্ট যৌগ উৎপন্ন হয়, অর্থাৎ যে সকল যৌগের আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন, কিন্তু পরস্পরের কার্যকরীমূলকটা আলাদা হয়ে থাকে, তখন আমরা সেই যৌগদ্বয় হবে, তখন সেই যৌগদ্বয়কে আমরা বলবো কি? পরস্পরের কার্যকরীমূলক সমাণু, এবং এই ধর্মটাকে বলবো কার্যকরীমূলক সমানুতা। আমি একটু উদাহরণ লিখে যদি, এখানে আমি দুইটা যৌগ লিখছি, একটা কি লিখছি? একটা হচ্ছে অ্যালকোহল। কয় কার্বনের অ্যালকোহল?
দুইটি কার্বনের অ্যালকোহল এবং এই যৌগের নাম হচ্ছে ইথানল। এবং এটা আমি একটা কি যৌগ লিখছি, আমি একটা ইথার যৌগ লিখছি। এটার নাম কি হবে? এটার নাম হবে ডাইমিথাইল ইথার, অথবা এর নাম হবে কি মিথক্সি মিথেন। তো এই যৌগ দুটোর ক্ষেত্রে আমি যদি দেখি যে এদের আণবিক সংকেত কি, এই যৌগের আণবিক সংকেত হচ্ছে, অর্থাৎ আমি যে 2 কার্বনের অ্যালকোহল নিয়েছি এবং 2 কার্বনের ইথার নিয়েছি, উভয় যৌগের আণবিক সংকেত কি C2H6O, অর্থাৎ 2টা কার্বন আছে, 6টা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। কিন্তু এই যৌগ দুটোর মধ্যে পার্থক্য কিসে দেখা গেছে? পার্থক্য দেখা গেছে এই যৌগের কার্যকরী মূলক আছে OH, এই অ্যালকোহলের কার্যকরী মূলক কি আছে OH, এবং তার যে সমাণু ইথার সমাণু, সেখানে কার্যকরী মূলক কি আছে ইথারীয় মূলক। কোন মূলক আছে? ইথারীয় মূলক। অর্থাৎ আমার যৌগ দুটার আণবিক সংকেত কিন্তু হুবহু এক, অর্থাৎ C2H6O, কিন্তু আমার এই যৌগের কার্যকরী মূলক হচ্ছে OH, এই যৌগের কার্যকরী মূলক হচ্ছে ইথার। অর্থাৎ OH থাকার কারণে এই যৌগটা হয়েছে অ্যালকোহল, এই যৌগটা হয়ে গিয়েছে কি ইথার। অর্থাৎ যৌগ দুটোর এত কার্যকরী মূলকই চেঞ্জ হয়ে গেল। তো আমরা যদি সংজ্ঞাটা দিতে চাই, তাহলে সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে সকল যৌগের আণবিক সংকেত এক এবং ভিন্ন গঠনের সংকেত হয়, এবং এক কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ থেকে আরেক কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ উৎপন্ন হয়। তাদেরকে বলবো আমরা কি সমাণু? কার্যকরী মূলক সমাণু, এবং এই ধর্মটাকে বলবো আমরা কার্যকরী মূলক সমানুতা। তো আমাদের প্রায় কিছু কমন প্রশ্ন আসে যে কোন যৌগের কার্যকরী মূলক সমানুতা, আমরা যেন একটু দেখেই বলে দিতে পারি যে কার্যকরী মূলক সমাণু কাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। তো আমি একটা উদাহরণ লিখছি, একটা ছক করছি। তো নৈর্বৃত্তিকের জন্য আমরা একটা সংক্ষিপ্ত জিনিস দেখে নিই, সেটা হচ্ছে কার ক্ষেত্রে কার্যকরী মূলক সমানুতা দেখা যায়। আমরা দেখব অ্যালকোহলের একটা কার্যকরী মূলক সমানুতা হচ্ছে ইথার, বা কার্যকরী মূলক সমাণু হচ্ছে ইথার। অ্যালডিহাইডের একটা কার্যকরী মূলক সমাণু হচ্ছে কিটোন। অ্যালকিনের একটা কার্যকরী মূলক সমাণু হচ্ছে চাক্রিক অ্যালকেন, এবং অ্যালকাইনের একটা কার্যকরী মূলক সমাণু হচ্ছে চাক্রিক অ্যালকিন। আমি এই অ্যালকিনের একটা, অর্থাৎ অ্যালকোহল ইথার আমি দেখিয়েছি, অর্থাৎ অ্যালকিনের কিভাবে একটা কার্যকরী মূলক সমাণু চাক্রিক অ্যালকেন হতে পারে সেটা দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আমি যদি খেয়াল করি, এটা একটা অ্যালকেন। কিভাবে বুঝলাম অ্যালকেন? এটা দ্বিবন্ধন আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে এটা একটা অ্যালকেন। কয় কার্বনের অ্যালকেন? 4 কার্বনের অ্যালকেন, দ্যাট মিন্স এটা বিউটিন। তো এর একটা সমাণু আমি লিখছি কি অ্যালকেনের একটা কার্যকরী মূলক সমাণু এটা চাক্রিক অ্যালকেন। তো কিভাবে চাক্রিক অ্যালকেন হয় দেখি। চাক্রিক অ্যালকেন, অর্থাৎ এখানে কার্যকরী মূলক ছিল দ্বিবন্ধন, কিন্তু এখানে কার্যকরী মূলক কি একক বন্ধন। অর্থাৎ একটা অ্যালকেন যার কিনা কার্যকরী মূলক সমাণু কি হতে পারে? চাক্রিক অ্যালকেন। তো পরীক্ষা আসলে আমরা লিখতেই পারি। অর্থাৎ আমাদের প্রশ্ন যদি এইভাবে আসে যে একটা অসম্পৃক্ত যৌগের কার্যকরী মূলক কি সম্পৃক্ত যৌগ হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। এখানে অসম্পৃক্ত যৌগ কোনটা? এখানে অসম্পৃক্ত যৌগ হচ্ছে অ্যালকিন। সে অসম্পৃক্ত যৌগ হওয়া সত্ত্বেও তার কার্যকরী মূলক সমাণু, যার কার্যকরী মূলক সমাণু হচ্ছে একটা সম্পৃক্ত যৌগ। অর্থাৎ একটা অসম্পৃক্ত যৌগের কার্যকরী মূলক সমানুতা সম্পৃক্ত যৌগ হতে পারে। তো আমি আবার সামারাইজ করছি কার্যকরী মূলক সমানুতা কি। অর্থাৎ একটা কার্যকরী মূলক আছে, সেখান থেকে অন্য একটা কার্যকরী মূলক যৌগ যখন তৈরি হয়, তখন সেই ধর্মটাকে আমরা বলবো কার্যকরী মূলক সমানুতা। এবং কার ক্ষেত্রে কার্যকরী মূলক সমানুতা দেখা যায়? সাধারণত অ্যালকোহলের একটা কার্যকরী মূলক সমাণু ইথার, বা ইথার একটা কার্যকরী মূলক সমাণু অ্যালকোহল, অ্যালডিহাইডের একটা কার্যকরী মূলক সমাণু কিটোন, কিংবা কিটোনের একটা কার্যকরী মূলক সমাণু অ্যালডিহাইড। তেমনিভাবে অ্যালকেনের কার্যকরী মূলক সমাণু চাক্রিক অ্যালকেন, এবং অ্যালকাইনের কার্যকরী মূলক সমাণু চাক্রিক অ্যালকেন। আমরা এখন দেখব টোটোমারিজম। কি টোটোমারিজম? আমরা মোটামুটি বলতে পারি যে টোটোমারিজম এক প্রকার কার্যকরী মূলক সমানুতা। অর্থাৎ টোটোমারিজম এক প্রকার কার্যকরী মূলক সমানুতা আমরা ধরে নিতে পারি। কিন্তু কোথায় পার্থক্য? আমি এখানে লিখেছি কার্যকরী মূলক সমাণু হওয়ার ক্ষেত্রে এখানে সাম্যাবস্থা বিরাজ করবে। অর্থাৎ কি সাম্যাবস্থা বিরাজ করবে? আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। আচ্ছা, আমি এখানে দুটো যৌগ লিখছি। তো যৌগ দুটোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এটা একটা কি যৌগ? এটা একটা কিটোন যৌগ। কিভাবে বুঝলাম? এখানে কার্যকরী মূলক কি? এখানে কার্যকরী মূলক হচ্ছে CO, যার দুই পাশে দুইটা R রয়েছে বা অ্যালকাইল গ্রুপ রয়েছে। এটা একটা কিটোন। কয় কার্বনের কিটোন? 3 কার্বনের কিটোন, দ্যাট মিন্স এটার নাম হচ্ছে প্রোপানন। এখানে একটা যৌগ দেখছি যেখানে কি এটাও একটা 3 কার্বনের যৌগ। এর আণবিক সংকেত যদি আমি খেয়াল করি, এর আণবিক সংকেত হচ্ছে কার্বন আছে কয়টা? কার্বন আছে 3টা। হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে 6টা, অক্সিজেন 1টা। এই যৌগটার ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি, এই যৌগটার ক্ষেত্রে কার্বন আছে কয়টা? এই যৌগের ক্ষেত্রে কার্বন 3টা, হাইড্রোজেন 6টা, অক্সিজেন 1টা। অর্থাৎ দুইটা যৌগের মধ্যে কি সেম? আণবিক সংকেত একই, কিন্তু ভিন্ন গঠনের সংকেত। কিভাবে ভিন্ন গঠনের সংকেত? এই যৌগের ক্ষেত্রে তার কার্যকরী মূলক হচ্ছে CO,
অর্থাৎ কিটোন। এই যৌগের ক্ষেত্রে কার্যকরীমূলক কি, দেখো এই যৌগ নামকরণ যদি করি, এটা একটা কেমন টাইপের যৌগ, এটা একটা ইনল টাইপের যৌগ। কারণ কি এটা একটা ইনল টাইপের যৌগ, কেন, এইখানে একটা দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন অ্যালকিন, অ্যালকিনের ইন আর অ্যালকোহলের ওল, অর্থাৎ ইন যোগ অল, দ্যাট মিন্স এটা একটা ইনল টাইপের যৌগ, ইনল। অর্থাৎ এখানে আছে কি, এইখানে আছে কিটোন, এখানে আছে কি ইনল। এখন এই যৌগ থেকে এই যৌগ উৎপন্ন হয়েছে এবং এই যৌগের কার্যকরীমূলক হচ্ছে একটা কিটোন, কিটোনের কার্যকরীমূলক, ঠিক আছে কি, আর এইখানে হচ্ছে কার্যকরীমূলক একটা ইনল টাইপের যৌগ। অর্থাৎ এই যৌগটা হচ্ছে কিটোন টাইপের যৌগ, এটা হচ্ছে ইনল টাইপের যৌগ। তাহলে তো আমরা বলতেই পারি যে এটা একটা কার্যকরীমূলক সমাণু, কারণ কি এখানে কার্যকরীমূলকটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু না, পার্থক্য হচ্ছে এই যে এইখানে একটা সাম্যাবস্থা বিরাজ করবে, সাম্যাবস্থা বিরাজ করবে, যা কার্যকরীমূলক সমাণুর ক্ষেত্রে কোনো সাম্যাবস্থা বিরাজ করবে না, কিন্তু টোটোমারিজমের ক্ষেত্রে সাম্যাবস্থা বিরাজ করবে। এখন আবার ভাই এই সাম্যাবস্থা কি? সাম্যাবস্থা হচ্ছে তুমি দুইটা টেস্ট টিউব নেবা, একটা টেস্ট টিউবে, অর্থাৎ একটা টেস্ট টিউব নেবা, সেই টেস্ট টিউবের মধ্যে কিটোন রাখবা, অর্থাৎ এই কিটোনটা রাখার কিছুক্ষণ পর রাখবা, দেখবা যে অটোমেটিক সেখানে একটা ইনল টাইপের যৌগ উৎপন্ন হয়ে গেছে। অর্থাৎ আরেকবার বলি, একটা টেস্ট টিউব নেবা, সেই টেস্ট টিউবে কিটোন রাখবা এবং কয়েক সেকেন্ড পর তুমি দেখবা সেখানে অটোমেটিক, অর্থাৎ তোমার কোনো চাপ, তাপ, ঘনমাত্রা বা কোনো প্রভাবক দরকার হয় নাই, সেখানে অটোমেটিক নিজে নিজে স্বতঃস্ফূর্তভাবেই একটা ইনল টাইপের যৌগ উৎপন্ন হয়ে গিয়েছে। আবার এমন হইলো তুমি একটা টেস্ট টিউবের মধ্যে ইনল টাইপের যৌগ রাখছো, তুমি কিছু চেঞ্জ করো না, অটোমেটিক তুমি কতক্ষণ পরে এসে দেখলা সেখানে একটা কিটোন উৎপন্ন হয়েছে। অর্থাৎ এই যৌগ থেকে অটোমেটিক বা স্বতঃস্ফূর্তভাবে এই যৌগটা উৎপন্ন হবে, অর্থাৎ অথবা এই যৌগটা থেকে অটোমেটিক স্বতঃস্ফূর্তভাবে এই যৌগটা উৎপন্ন হবে। অর্থাৎ কার্যকরীমূলক সমানুতা এবং টোটোমারিজমের ক্ষেত্রে আমি এইভাবে বলতে পারি যে টোটোমারিজম এবং কার্যকরীমূলক সমানুতা প্রায় সেম। অর্থাৎ কার্যকরীমূলক সমানুর ক্ষেত্রে কার্যকরীমূলকটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু সেখানে কিছু প্রভাবকের উপস্থিতিতে এটা চেঞ্জ হতে হবে, সেখানে সাম্যাবস্থা বিরাজ করবে না। কিন্তু টোটোমারিজমের ক্ষেত্রে কার্যকরীমূলকটা চেঞ্জ হয়ে গেছে, এখানে একটা কিটোন আছে, এখানে একটা ইনল টাইপের যৌগ আছে, যৌগ দুটি আণবিক সংকেতে কিন্তু কার্যকরীমূলক ভিন্ন। কিন্তু এখানে আরেকটা জিনিস কাজ করবে কি, সাম্যাবস্থা বিরাজ করবে, অর্থাৎ এটা রাখলে অটোমেটিক এটা উৎপন্ন হবে এবং এটা রাখলে অটোমেটিক এটা উৎপন্ন হবে, তখন তারা পরস্পরের কি সমান হবে, টোটোমারিজম সমানুতা উৎপন্ন করবে। এখন আরেকটা শর্ত আছে বইতে, যে টোটোমারিজম হওয়ার ক্ষেত্রে কি শুধুমাত্র সাম্যাবস্থায় বিরাজ করা লাগবে না, আরেকটা শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন থাকতে হবে। এখন আবার ভাই আলফা হাইড্রোজেন কি? প্রথমে আলফা হাইড্রোজেন চিনতে হলে যে আলফা কার্বন চিনতে হবে। আলফা কার্বন কি, আমি ছোট্ট একটা, তোমরা সবাই হয়তো জানো, আমি তারপর একটু দেখাচ্ছি। সাপোজ এই একটা যৌগ, এইটা যৌগ আছে, এটা কি যৌগ, অ্যালকোহল। অ্যালকোহলের কার্যকরীমূলক জন্য কি, হাইড্রোক্সিমূলক। এখানে হাইড্রোক্সিমূলক কোনটা, এটা। আলফা কার্বন হচ্ছে কার্যকরীমূলকের সাথে যে কার্বন থাকে সেটা হচ্ছে আলফা কার্বন। তাহলে এই কার্যকরীমূলক এর সাথে যে কার্বন আছে এটা হচ্ছে আলফা কার্বন, নট এইটা। কার্যকরীমূলকের সাথে যে কার্বন থাকবে সেটাই হচ্ছে কি, আলফা কার্বন। তাহলে এটা হচ্ছে আলফা কার্বন, এবং আলফা কার্বনের সাথে যে দুইটা হাইড্রোজেন বা একটা হাইড্রোজেন বা তিনটা হাইড্রোজেন, যে কোনো হাইড্রোজেন থাক, সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে এটা আলফা কার্বন যদি হয়, এর সাথে দুইটা হাইড্রোজেন আছে, তাহলে এই দুইটাই হচ্ছে আলফা হাইড্রোজেন। তো আমরা আরেকটা জানলাম যে আমাদের টোটোমারিজম হওয়ার ক্ষেত্রে দুটো শর্ত হওয়া থাকবে, যে এক প্রকার কার্যকরীমূলক সমানতা আমরা বলতে পারি, কিন্তু সেই কার্যকরীমূলক সমানতার ক্ষেত্রে সাম্যাবস্থা বিরাজ করতে হবে, এবং দুই নম্বর শর্ত হচ্ছে তাদের অবশ্যই কি থাকতে হবে, তাদের অবশ্যই আলফা হাইড্রোজেন থাকতে হবে। এই ক্ষেত্রে আমার এই কিটোন যৌগের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন আছে, হ্যাঁ দেখো তো তোমরা আছে কিনা, দেখো আছে। কিভাবে আছে, এটা একটা কিটোন যৌগ, এখানে কিটোন যৌগের ক্ষেত্রে এটা হচ্ছে কার্যকরীমূলক, কোনটা কার্যকরীমূলক, এই সিও। তো এইটা কার্যকরীমূলক হওয়ার কারণে এই যে কার্যকরীমূলক, এই কার্যকরীমূলকের কয়টা আলফা কার্বন আছে, এই একটা আলফা কার্বন আছে, এই একটা আলফা কার্বন আছে। আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে আলফা হাইড্রোজেন, আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে আলফা হাইড্রোজেন। দ্যাট মিন্স আলফা কার্বন আছে দুইটা, আলফা হাইড্রোজেন আছে কয়টা, তিনটা, ছয়টা। যেহেতু আলফা হাইড্রোজেন আছে, সেহেতু এই যৌগ টোটোমারিজম বা টোটোমারিতা প্রদর্শন করবে। তাহলে ভাই কোনটা প্রদর্শন করবে না, আমাদের বইতে দুটো উদাহরণ দেওয়া আছে, অনেক পরিচিত উদাহরণ। বেনজালডিহাইড এবং বেনজোফেনন কখনোই টোটোমারিতা প্রদর্শন করে না। কেন করে না, এখানে আলফা হাইড্রোজেন নাই। আমরা একটু দেখার চেষ্টা করি আঁকার মাধ্যমে। আমি একটা বেঞ্জনের চিত্র রেখেছি, বেঞ্জিনের চিত্র। যেই বেঞ্জনের চিত্রে কি আছে, আমরা জানি বেঞ্জিনের প্রত্যেকটা বাঁকে বাঁকে একটা করে হাইড্রোজেন থাকে, অর্থাৎ প্রত্যেকটা হাতে একটা করে এখানে হাইড্রোজেন আছে। তো যে কোনো একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে একটা কি গ্রুপ বসে গেছে, যে কোনো একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে একটা অ্যালডিহাইড গ্রুপ, অর্থাৎ CHO
বসে গিয়েছে। এর জন্য এইখানে এই যৌগটার নাম কি হয়েছে? বেনজালডিহাইড। দেখো এইটা হচ্ছে আমার কার্যকরীমূলক। কোনটা কার্যকরীমূলক? এখানে কার্যকরীমূলক হচ্ছে এই CH2। কার্যকরীমূলকের সাথে যে কার্বন আছে, এই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই। এই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই। যেহেতু এখানে হাইড্রোজেন নাই, অর্থাৎ এখানে আলফা হাইড্রোজেন নাই, আলফা হাইড্রোজেন না থাকায় বেনজালডিহাইড কোনো টোটোমারিতা প্রদর্শন করবে না। অর্থাৎ আমরা জানলাম 5 প্রকার সমানুতা। অর্থাৎ আমরা জানি যে সমানুতা প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা গাঠনিক সমানুতা আর একটা হচ্ছে স্তরীয় সমানুতা। গাঠনিক সমানুতা আমরা নামের মধ্যেই খুঁজে পাই যে গাঠনিক সমানুতা কি, যে সকল যৌগের আণবিক সংকেত এক এবং গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে যে সকল সমাণু উৎপন্ন হয় সেই সকল সমাণুকে আমরা বলবো গাঠনিক সমাণু। এবং যে সকল যৌগের আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক হওয়া সত্ত্বেও অন্য অন্য ক্যারেক্টার দেখা যায়, অর্থাৎ কেউ কেউ আলোর প্রতি ভিন্নরূপ আচরণ করে, অথবা কেউ কেউ ত্রিমাত্রিক দিক বিন্যাস ভিন্ন হওয়ার কারণে যে সকল সমানুতা দেখা যায়, সেটা স্তরীয় সমানুতার মধ্যে আমরা পড়ব।